7ই ডিসেম্বর 1949 এই দিনটি ইতিহাসের পাতায় শেষ দিন ছিল, কারণ এই দিনের পর থেকেই পৃথিবীর নকশা পুরোপুরি বদলাতে চলেছিল। ইউএস নেভি বেসের উপর ভয়ঙ্কর কিছু হতে চলেছিল, যেটা তারা আন্দাজ করতেই পারেনি। ব্যাটেলশিপে মজুদ একজন আফ্রিকান আমেরিকান বাবুর্চি ডরিস মিলার সকাল শুরু হতেই নেভি অফিসারদের ব্রেকফাস্ট সার্ভ করে ও লন্ড্রির জন্য কাপড় কালেকশন করে। সকালে ঠিক 7:57 বাজে ডরিস হঠাৎ সাইরানের শব্দ শুনতে পায়। এটা সেই সাইরান যেটা কোনো নাবিক তার কর্মজীবনে শুনতে চায় না। ডরিস খুব তাড়াতাড়ি বাইরে বেরিয়ে দেখে পুরো আকাশ জাপানি বোম্বার এয়ারক্রাফটে ভরে আছে। চোখের পলকে যেন ইউএস নেভি বেসের উপর সর্বনাশ হয়ে গেল, কারণ জাপানি এয়ারক্রাফটগুলো বেছে বেছে আমেরিকার ব্যাটেলশিপগুলোর উপরই বোম্বিং করছিল। আর এই হামলা আমেরিকার পার্ল হারবার নেভি বেসের উপর হয়েছিল। আর আজকে আমরা এই ভিডিওতে জানব জাপান আমেরিকার মতো এত শক্তিশালী দেশে হামলা করার সাহস কিভাবে হয়েছিল, কেন ডরিস মিলার নামে একজন বাবুর্চিকে আমেরিকার সবচেয়ে বড় অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল, আর আমেরিকা কেনই বা জাপানের উপর নিউক্লিয়ার বোম ফেলেছিল। রোমাঞ্চ পৃথিবীর আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগত। এই ইতিহাসের সূত্রপাত হয় 1941 সাল ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময়। তখন আমেরিকা চায়নাকে বাঁচাতে সব রকমভাবে চেষ্টা করেছিল। হ্যাঁ, ঠিকই শুনেছেন, যেই চায়নাকে নিয়ে 2025 সালে আমেরিকা চায়নার বিরুদ্ধে কথা বলেন। আসলে হয়েছিল কি, ওয়ার্ল্ড ওয়ার 2 শুরু হওয়ার পর 3 বছর কেটে গিয়েছিল, যেখানে জার্মানি ও ইটালি একই দিকে আর অন্যদিকে ব্রিটেন, ফ্রান্স ও নেদারল্যান্ড ছিল। এই যুদ্ধে আমেরিকার কোনো হস্তক্ষেপ ছিল না, কারণ ওয়ার্ল্ড ওয়ার 1 অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধে আমেরিকা যথেষ্ট ক্ষতি হয়েছিল। তাই আমেরিকা পুরোপুরিভাবে নিউট্রাল ছিল এশিয়া ও ইউরোপের দেশগুলোতে হওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে। কিন্তু একটি দেশ ছিল যে কিনা বারবার আমেরিকাকে চোখ রাঙানি দিচ্ছিল, আর সেই দেশটি ছিল জাপান। জাপানের কাছে প্রাকৃতিক সম্পদ কম থাকায় আশেপাশের দেশগুলোকে খুব তাড়াতাড়ি কবজা করছিল, যাতে তাদের ন্যাচুরাল রিসোর্স এর ডিমান্ড পূরণ করতে পারে। কোরিয়া, তাইওয়ান, চায়নার একটি বড় অংশ জাপান কবজা করে রেখেছিল। জাপানের নজর ছিল ফিলিপিন্স, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার উপর, কিন্তু মালয়েশিয়া ব্রিটিশ কলোনি, ইন্দোনেশিয়া, নেদারল্যান্ড ও ফিলিপিন্স আমেরিকার কলোনি ছিল। এই দেশগুলোতে অন্য দেশ কবজা করবে জাপান একদমই মেনে নিতে পারছিল না, কারণ জাপানের পেছনে আসলে হিটলারের হাত ছিল, আর এই হিটলারের আমেরিকা ও ব্রিটেন শত্রু দেশ ছিল। জাপানের এই রকম রাজনৈতিক পরিস্থিতি দেখে আমেরিকা 1941 সালে জাপানকে তেল দেওয়া বন্ধ করে দেয়। জাপানের কাছে নিজের তেল ছিল না, প্রায় 80% তেল আমেরিকা থেকেই রপ্তানি করত। আমেরিকা জাপানের কাছে এই কন্ডিশন রেখেছিল যে প্রথমে চায়না থেকে কবজা ছাড়তে হবে, তাহলেই তেল রপ্তানি করা হবে। এটাতে জাপানকে অনেক সমস্যার সম্মুখীন হতে হতো, কারণ চায়না থেকে কবজা ছাড়লে সবাই মনে করত হিটলারের সাপোর্ট থাকা সত্ত্বেও আমেরিকার কাছে ঝুঁকতে হলো। কিন্তু আরেক পাশে জাপানের তেলের রিজার্ভও শেষ হয়ে এসেছিল। জাপান ভেবে নিয়েছিল যে চায়না থেকে তাদের কবজা ছাড়বে না। এরপর জাপানের নজর পড়ে ইন্দোনেশিয়ার উপর, কিন্তু ইন্দোনেশিয়া নেদারল্যান্ডের কলোনি ছিল, আর যদি ফিলিপিন্সে অ্যাটাক করে তবে আমেরিকার প্রতিবেশী দ্বীপ পার্ল হারবার নেভি বেস থেকে পাল্টা জবাব আসবে। কিন্তু জাপানের খুব তাড়াতাড়ি তেলের রিজার্ভ শেষ হচ্ছিল, তাই তাদের হামলা করা ছাড়া আর কোনো অপশান ছিল না। ফিলিপিন্সে নয়, পার্ল হারবার। হ্যাঁ, এটাই ঠিক, জাপান পার্ল হারবার হামলা করার কথা ভাবে। জাপানের মিলিটারি লিডার মনে করেন পার্ল হারবারে একটি সারপ্রাইজ অ্যাটাক করে পুরো বেসটাকেই ধ্বংস করে দিলে ফিলিপিন্সে খুব সহজেই কবজা করা যাবে। জাপান খুব সিক্রেটভাবে হামলার জন্য ট্রেনিং শুরু করে, যাতে ছিল 2টি ব্যাটেলশিপ, 39টা সাবমেরিন, 30টা ডেস্ট্রয়ার ও 414টা বোম্বার এয়ারক্রাফট। এয়ারক্রাফটগুলোকে 6টি এয়ারক্রাফট ক্যারিয়ার জাহাজের মাধ্যমে পার্ল হারবারের দিকে রওনা করা হয়। আমেরিকার পার্ল হারবার বেসে প্রায় 4টি ব্যাটেলশিপ, 59টি অ্যান্টি এয়ারক্রাফট শিপ, 4টি সাবমেরিন ও 390টি এয়ারক্রাফট ছিল। দেখতে গেলে জাপানের হামলা রুখতে আমেরিকার কাছে যথেষ্ট পরিমাণে ফোর্স মজুদ ছিল, কিন্তু সেটা তখনই সম্ভব ছিল যদি এই হামলার ইনফরমেশন আগের থেকেই তাদের কাছে থাকতো। কিন্তু জাপান এই হামলাকে সবসময়ভাবে চেষ্টা করছিল সিক্রেট রাখতে। এই কারণে জাপানি সেনা প্ল্যান করে কোনোরকমভাবে ওয়্যারলেস ডিভাইসে কানেক্টেড থাকবে না। জাপান তার ফোর্স নিয়ে 8000 কিলোমিটার সমুদ্রপথ অতিক্রম করে। এখন পার্ল হারবার থেকে মাত্র 370 কিলোমিটার দূরে অবস্থিত, আর এটাই সেই পয়েন্ট ছিল যেখান থেকে ফাইটার এয়ারক্রাফটগুলোকে হামলার জন্য টেক অফ করা হয়। এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হওয়া সবচেয়ে বড় হামলা হতে চলেছিল।
যেটাতে আমেরিকার কাছে কোনো খবরই ছিল না। 7ই ডিসেম্বর 1941 সাল, ঘড়িতে তখন সকাল 7:57। হঠাৎ 350টি জাপানি এয়ারক্রাফট পার্ল হারবারে দুটি আলাদা আলাদা গ্রুপ হয়ে আসে। আমেরিকার ফৌজ, যাদের কিনা কোনো খবরই ছিল না এই হামলার ব্যাপারে, তারা কিছু বোঝার আগেই জাপানি বোম্বার এয়ারক্রাফটের ফার্স্ট গ্রুপ 45 মিনিট পর্যন্ত পার্ল হারবারে বোম্বিং করতে থাকে, তারপর চলে যায়। প্রথমে তো তারা ভেবেছিল হামলা শেষ হয়ে গেছে, কিন্তু 10 মিনিট পর আবার জাপানিজ এয়ারক্রাফটের দ্বিতীয় গ্রুপ আসে। বেঁচে থাকা বাকি বেসকেও বোম্বিং করে ধ্বংস করে দেয়। প্রায় 1 ঘন্টা 15 মিনিট পর্যন্ত এই হামলা জারি রেখেছিল, যেখানে জাপানের পাল্লা সব দিক থেকেই ভারী ছিল। আমেরিকার 20টি ভ্যাসেল, 8টি ব্যাটেলশিপ ও প্রায় 300টি এয়ারক্রাফট ধ্বংস করে দিয়েছিল। জমিতে আগুন আর আকাশে কালো মেঘের ধোঁয়ায় ঢেকে গিয়েছিল। এই সময় আফ্রিকান ও আমেরিকার বাবুর্চি ডরিস মিলার ছিল, যার নাম আমরা ভিডিওর শুরুতেই বলেছিলাম। লন্ড্রি কালেকশনের সময় ডরিস হঠাৎ সাইরেনের শব্দ শুনতে পায়। এই ভয়ানক সাইরেন শুনে ডরিস বাইরে আসার আগেই দেখে জাপানি বোম তাদের শিপে এসে পড়ে, যাতে শিপ ক্যাপ্টেন ও আরও অনেক অফিসার জখম হয়। ডরিস একাই জখমদের সেফ জায়গায় নিয়ে যায়। তারপর অ্যান্টি এয়ারক্রাফট মেশিন গান দিয়ে জাপানি এয়ারক্রাফটে পাল্টা হামলা করে। ডরিস কোনো ট্রেনিং ছাড়াই 6টি জাপানি এয়ারক্রাফট ধ্বংস করতে সক্ষম হয়, আর এই হামলায় জাপান তাদের 29টি এয়ারক্রাফট খইয়েছিল। ডরিস মিলার প্রথম আফ্রিকান ও আমেরিকান বাবুর্চি ছিল, যাকে কিনা পরে নেভি ক্রস অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। এটা ইউএস নেভির সবচেয়ে বড় অ্যাওয়ার্ড ছিল। 1 ঘন্টা 15 মিনিট লাগাতার হামলার পরে জাপানি এয়ারক্রাফট তো চলে গিয়েছিল, কিন্তু আমেরিকাকেও এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে আসতে বাধ্য করেছিল। হ্যাঁ, ওই আমেরিকা যে কিনা দ্বিতীয় বিশ্বযুদ্ধে সামিল হতেই চাইছিল না। আমেরিকার পার্ল হারবারে হওয়া হামলার পরের দিনই জাপানকে সোজাসুজিভাবে যুদ্ধের জন্য অ্যালার্ম করে দেয়। তারপর 3 মাস পর্যন্ত আমেরিকা তার নেভি বেস পার্ল হারবারে শিপগুলোকে রিস্টোর করতে থাকে। কিছু শিপে কম ক্ষতি হয়েছিল, যেগুলো খুব সহজেই রিপেয়ার করা যেত। 4 মাস পর আমেরিকা জাপানের উপর তেমনই হামলা করেছিল যেমন করে জাপান পার্ল হারবারে হামলা করেছিল। এপ্রিলের 1942 সালে আমেরিকা জাপানের টোকিও শহরে বোম ফেলতে থাকে। এই হামলা আমেরিকার জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রথম হামলা ছিল, কিন্তু এরপর প্রায় 4 বছর পর্যন্ত জাপান ও আমেরিকার এই লড়াই চলতে থাকে। আর এই সময় আমেরিকার পাল্লা সব দিক থেকেই ভারী ছিল। জাপান এই যুদ্ধে অনেক কমজোর হয়ে গিয়েছিল, কিন্তু কোনো মতেই আমেরিকার কাছে হার স্বীকার করছিল না। শেষে আমেরিকা 1945 সাল আগস্ট মাসে সর্বকালের ভয়ানক অস্ত্র ব্যবহার করেই ফেলেন। 6 আগস্ট 1945 সাল সকাল 8টার সময় জাপানের হিরোশিমা শহরের উপর একটি বোয়িং B-29 সুপার ফর্ট্রেস এয়ারক্রাফট দেখতে পায়। এই এয়ারক্রাফট 4400 কেজি ওজনের লিটল বয় নামের বোম হিরোশিমার উপর ফেলেছিল। প্রায় 43 সেকেন্ড পর এক জোরদার ধামাকা হয়, আর সব কিছু সাদা হয়ে যায়। এরপর একটি ফায়ার বল মাটির থেকে উপরের দিকে উঠেছিল, যেটা প্রায় 5000 ডিগ্রি পর্যন্ত উষ্ণতা বাড়িয়ে দিয়েছিল। এটা ইতিহাসের প্রথম নিউক্লিয়ার অ্যাটাক ছিল, যেটা পুরো হিরোশিমার 80% বেশি বিল্ডিং পুরোই ছাই করে দিয়েছিল। জাপানি মিলিটারি লিডারের যেন পা থেকে মাটি সরে গিয়েছিল। জাপানি মিলিটারি লিডার কোনো স্টেপ নেওয়ার কথা ভাববার আগেই 3 দিন পর আবার, অর্থাৎ 9 আগস্ট 1945 সাল জাপানের নাগাসাকি শহরে আমেরিকা আরও একটি নিউক্লিয়ার বোম ফেলে। এটা মার্ক 3 বোম ছিল, যার কোড নেম ফ্যাটম্যান রাখা হয়েছিল। 4670 কেজি এই বোম পড়তেই পুরো শহরকে এক নিমেষে ধূলিসাৎ করে দেয়। এই দুটি বোম মানুষের উপর ব্যবহার করা প্রথম ও শেষ বোম ছিল। রিপোর্ট অনুযায়ী এই নিউক্লিয়ার অ্যাটাকের কারণে প্রায় 2,60,000 জন মানুষের মৃত্যু হয়েছিল। এই হামলার পরের সপ্তাহেই জাপান আমেরিকার কাছে সারেন্ডার করে ও ওয়ার্ল্ড ওয়ার 2 শেষ হয়। আশা করি রোমাঞ্চ পৃথিবীর এই ভিডিওটিও খুব এনজয় করেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট আশা করব। এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিও নিয়ে।